সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সাস্ট অ্যাডমিশন টেস্ট 2019-20 শিক্ষাবর্ষের ফিজিক্স যে প্রশ্নটা ছিল সেটা সলভ করব। তো এখানে টোটাল 20টা প্রশ্ন ছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার ক্যালকুলেটর ইউজ করা যেত। তো ক্যালকুলেটর ইউজ সহ কিভাবে সলভ করা যায় সেই জিনিসগুলোই আমাদের আজকে দেখার টার্গেট। তো এই প্রশ্নে শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু কিছু প্রশ্ন আছে, তো সেগুলো সব আমি সলভ করে দেখাবো যাতে করে 26 বা পরবর্তী ব্যাচগুলো যারা এটা দেখছো তাদের জন্য সুবিধা হয়, কারণ আলটিমেটলি পরবর্তীতে শর্ট সিলেবাস থাকবে না আর, ঠিক আছে? তো সেগুলো আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। তো চলো আমরা চলে যাব প্রথম যে প্রশ্ন সেটা। তো দেখো এখানে আমি অলরেডি কি পয়েন্টগুলো দাগিয়ে রেখেছি যে এই প্রশ্নটাতে কি বলা আছে যে 60°C তাপমাত্রার 10 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে যদি পরিণত করি তাহলে এনট্রপির পরিবর্তন কত এটা আমাকে বের করতে বলেছে, এবং সেটা জুল পার কেলভিন এককে, নর্মাল যে একক আমাদের আছে সেই এককেই। এখানে বাষ্পীভবনের আপেক্ষিক যে সুপ্ত তাপটা আছে পানির, সেটা প্রশ্নে দেয়া আছে। তো আমরা জানি যখনই একটা বস্তুকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ফেস চেঞ্জ করি তখন যে ঘটনাটা ঘটে, এখানে বলা আছে 60°C পানি প্রথমে ছিল, সেটাকে প্রথমত আমি 100°C পানিতে রূপান্তরিত করব, এরপরে সেটা আবার 100°C বাষ্পে পরিণত হবে, তাই না? তাহলে এখানে দুইটা কেস, একটা হচ্ছে এই পুরো জিনিসটা 60°C প্রথমে পানি ছিল, পানি তরল, তারপর একে 100°C পানিতে রূপান্তর করব যেখানে টেম্পারেচার পরিবর্তন হবে। এরপরে এই জিনিসটাকে আমি পানি থেকে বাষ্পে রূপান্তর করব যেখানে তোমার টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আরেকটা কেস। তাহলে দুইটা আলাদা আলাদা কেসে আমরা জানি যে যদি এনট্রপির পরিবর্তন বের করতে হয়, যখন টেম্পারেচার চেঞ্জ হয় সেই সময় সূত্র একটা, আর যখন টেম্পারেচার চেঞ্জ হয় না সেই সময় সূত্র কিন্তু আরেকটা। তো দুইটাকে যদি একসাথে আমি লিখি, এখানে কি লিখতে পারি, ডেল্টা এস সমান এম এস লন T2/T1 প্লাস এটা সেই সময় যখন তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এই অংশটাতে, আর যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না ওই অংশটার জন্য কতটুকু আসবে, ডেল কিউ বাই, এখানে আসবে ডেল কিউ বাই টি। তো এখানে টি অ্যাকচুয়ালি T2টা মিন করছি আমি, এখানে এটা আমি T1 কল্পনা করছি, আর এই দুইটাই আমার অ্যাকচুয়ালি সেম টেম্পারেচার, তার মানে T2 এটা, ঠিক আছে? অবশ্যই আমাকে কেলভিনে রূপান্তর করতে হবে। এখন এই ডেল কিউ এর পরিবর্তে কি লিখতে পারি, আমি কিন্তু ডেল কিউ এর পরিবর্তে লিখতে পারি, যেহেতু এখানে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, কিন্তু টেম্পারেচার পরিবর্তন না হলেও এখানে যেহেতু তোমার ফেজটা চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হওয়ার জন্য যে তাপটা দরকার যেটাকে আমরা বলি এম এল ভি, যেখানে এল ভি এর ভ্যালু প্রশ্নে বলা আছে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঠিক আছে? তো এটা আমি বসিয়ে দিই একটু। এম এর ভ্যালু কত দেওয়া আছে, 10 কেজি পানি, পানির জন্য এস এর ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে অল টাইম, লন T2/T1। এখানে T2 কত, T2 100°C মানে 373 কেলভিন, 373। আর T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু 60°C। তো 60 কে অবশ্যই কেলভিনে রূপান্তর করলে কত হয়, 7 6 13 মানে 333, ঠিক আছে? এটা প্লাস দিয়ে এই পোরশনটুকু লিখবো এম এলভি, এলভি কত আসছে 2.26 10 টু দি পাওয়ার 6, 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই T2, T2 মানে আবার 373, ঠিক আছে? তো এই জিনিসটাই আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে ডেল্টা এস এর ভ্যালুটা কত আসে। তো চলো আমরা ক্যালকুলেটর ইউজ করে একটু ব্যবহার করি যে কত আসছে। তো হুবহু বসাবো এম এস লন T2/T1, দ্যাট মিনস 373/333, 373 ডিভাইডেড বাই 333, দেন প্লাস চিহ্ন, উপরে এটা এম মানে 10, 2.26 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 373 ইকুয়াল, যদি প্রেস করি তাহলে আসছে আমার 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এর মতো অলমোস্ট, তাই না? তুমি যদি ইঞ্জিনিয়ারিং এককে লেখো তাহলে এটা 6.5 আসবে। পয়েন্টটা আমি আগে লিখছি একটু, পয়েন্টটা যদি এই পাশে লেখো তাহলে 10 টু দি পাওয়ার 4 আসবে, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। এটা আনসার। তো দেখতে হবে এই অপশন আছে কিনা, হ্যাঁ আছে, এর কাছাকাছি অপশন এটাই এসেছে অ্যাকচুয়ালি। তাহলে 6.54 10 টু দি পাওয়ার 4 এটাই তোমার আনসার। তো এটা কিন্তু চাইলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো, আমি তো অনেক ডিটেইলসে করালাম, এত সময় পাবা না তোমরা শুধুমাত্র করবা কি,
জাস্ট এই জিনিসটাই, যে লাইনটা আমি এখানে লিখেছি, এই লাইনটাই তোমাকে অ্যাকচুয়ালি উঠাতে হবে ক্যালকুলেটরে ডিরেক্ট। এটা তোমার মাথায় থাকতে হবে, সব ক্যালকুলেশনটা জাস্ট এই জায়গায় হবে, রাফ করারও দরকার নেই, এটা খুব ইজি জিনিস, তোমাকে রাফ করারও দরকার নেই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো, প্রথম প্রশ্নটা খুবই ইজি ছিল। পরবর্তী প্রশ্ন, এখানে দেখি কি বলা, যে 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 40 ডিগ্রি কোণে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো। এটা প্রাসের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে। বস্তুটি গতিপথে T1 এবং T1 এবং T2 সময়ে, দুটো আলাদা সময়ে যদি একই উচ্চতায় থাকে, সেটা কত, 38 মিটার উচ্চতা থাকে, তাহলে T2 মাইনাস T1 এর ভ্যালু কত? তো দুইটা কেস, একটা হচ্ছে কি কি দেয়া আছে আমার, আমার আদিবেগ দেয়া, আমার হচ্ছে কত কোণে নিক্ষিপ্ত সেটা দেয়া, এবং কত উচ্চতায় আঘাত করব সেটা দেয়া আছে। তো আমরা জানি যে কোনো প্রাসের যদি আমরা একটা ড্রয়িংটা করি, প্রাসটা দেখতে কিরকম হয়, একটা প্রাস হচ্ছে তোমার ধরলাম যে এরকম, তার এটা হচ্ছে তোমার প্রাস, এভাবে যদি প্রাস হচ্ছে আঘাত করে বেশি বড় হয়ে গেল, ঠিক আছে? তুমি যদি এটাকে একটা কোণে নিক্ষেপ করো, ধরলাম ইউ কোণে এবং থিটা, ইউ বেগে এবং থিটা কোণে যদি নিক্ষেপ করো, তাহলে সে একই উচ্চতায় দুইবার থাকে। এখানে কোথায় কোথায় ধরলাম যে একই উচ্চতায়, এই উচ্চতায় সে একবার এখানে থাকবে, এবং সেম উচ্চতায় সে আরেকবার নামার সময় থাকবে, অর্থাৎ উঠার সময় একই উচ্চতায় থাকবে, নামার সময়ও সে কিন্তু একই উচ্চতায় একবার না একবার থাকবে। তো এই যে একই উচ্চতায় সে দুইবার থাকছে, এটা আমাকে বলা হচ্ছে যে প্রথমবার যখন 38 মিটারে ছিল তখন টাইম যদি T1 হয়, দ্বিতীয়বার যখন সে 38 মিটার নামার সময় যখন সে 38 মিটার উচ্চতায় ছিল তখন টাইম যদি T2 হয়, তাহলে এই দুইটা টাইমের মধ্যে ডিফারেন্সটা আমাকে বের করতে বলেছে। তো চলো করি। আমরা যেহেতু উচ্চতা দেয়া আছে, আমার y দেয়া আছে, ইউ দেয়া আছে, থিটা দেয়া আছে, তাহলে y এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। y সমান আমরা জানি কি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই হচ্ছে আমাদের y এর যে সূত্রটা। এখন এখানে আমি কি বসাবো, y এর পরিবর্তে 38 বসাতে পারি, 38 বসাও, y সমান 38, ইউ হচ্ছে তোমার 50 সাইন 40 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কয়ার। কাজ করবো, এটাকে আমি একটা সমীকরণে প্রকাশ করার ট্রাই করবো। এইটাকে এপাশে নিয়ে আসি, সমানের এপাশে নিয়ে আসি, তাহলে 9.8 কে 2 দ্বারা ভাগ করলে, এটা তো মুখস্থ আমাদের অলরেডি, 4.9 টি স্কয়ার হয়। আর এখানে কত আসে, 50 সাইন 40 কত আসবে, 50 সাইন 40, 50 সাইন 40 ডিগ্রি, এটা আসে 32.114 বলতে পারো, 32.14, তাহলে 32.14 টি, আর এটা হচ্ছে তোমার প্লাস 38 ইকুয়ালস টু 0। তার মানে দেখো এটা যেহেতু টি এর একটা দ্বিঘাত সমীকরণ, তো এটাকে সমাধান করলে অবশ্যই তুমি দুইটা ভ্যালু পাবা, ওই দুইটাই ভ্যালু, একটা T1 একটা হচ্ছে T2, এটাই হচ্ছে তোমার কেস, এবং দুইটাকে জাস্ট বিয়োগ করতে হবে। তো এটাকে আমি সমাধান করব, সমাধান করলে T1 কত পাওয়া যায় এবং T2 কত পাওয়া যায় এটা আমি দেখব। কিভাবে দেখব, ক্যালকুলেটর অবশ্যই, ক্যালকুলেটরে হচ্ছে তোমরা মোডে যাবা, মোডে গিয়ে হচ্ছে ইকুয়েশনে যেতে হবে, গিয়ে হচ্ছে এই পাওয়ারের যে ইকুয়েশনটা, আচ্ছা এটা মানে এখানে 3 নাম্বারটা, ঠিক আছে, 3 নাম্বারটা, তো এবিসি এর ভ্যালু চাচ্ছে, এবিসি এ কত 4.9, দেন বি হচ্ছে মাইনাস 32.14, আর সি হচ্ছে 38। আমি যদি অ্যাপ্লাই করি আমাকে সে T1 এবং T2 এর ভ্যালু দিয়ে দিবে, T1 দিচ্ছে 5.01, আর এটা হচ্ছে 1.55, তো 1.55, 5.01, এটা দুইটা আলাদা আলাদা ভ্যালু, তাই না? তাহলে অর্থাৎ আমাকে বলেছে T2 মাইনাস T1 সমান কত, তারপর T2 মাইনাস T1, এই দুটোকে জাস্ট বিয়োগ করবো আমি, বিয়োগ করো, আবার হচ্ছে মোডে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 5.11 কে 1.55 দিয়ে বিয়োগ করি, সব ক্লিয়ার করে দিই আগে, 5.01 মাইনাস 1.55 ইকুয়ালস টু আসবে 3.46, 3.46 সেকেন্ড। এই হচ্ছে তোমার আনসার, 3.46, 3.46 দেখতে হবে কোথাও আছে কিনা, আছে, তাহলে এটা হবে আমার, সিটা হবে হবে আমার আনসার। তো এতটুকুই, একটা সমীকরণ জেনারেট করতে হবে, টি এর ভ্যালু বের করতে হবে, দুইটাকে জাস্ট বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তুমি তোমার ভ্যালু পেয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে, দুইটাই কিন্তু প্রবলেমগুলো একেবারে ডিরেক্ট সূত্র থেকেই দিয়ে দিয়েছে।
চলে আসবে পরবর্তীতে, এটা আরো সহজ। সুরমা নদীতে স্রোতের বেগ দেয়া আছে, স্রোতের বেগ দেয়া, এক ব্যক্তি এত বেগে হচ্ছে নৌকা চালাতে সক্ষম, নদীর প্রস্থ দেয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার, তাহলে স্রোতের সঙ্গে কত ডিগ্রি করে নৌকা চালালে সে 12 মিনিটের মধ্যেই নদীর অপর পারে যেতে পারবে, এটা আমাকে বের করতে বলেছে। তো এই টাইপের জিনিস তো আমরা ভেক্টর চ্যাপ্টারে করে করে অভ্যস্ত। সেটা হচ্ছে একটা দিকে একটা কোণে মনে করো হচ্ছে আলটিমেটলি আমি একদম খাড়া পার হতে চাই, নৌকাটা খাড়া আমি পার হতে চাচ্ছি, তার জন্য অবশ্যই খাড়া আমাকে রওনা দিলে হবে না, আমাকে রওনা দিতে হবে একটা তির্যকভাবে, তাই না? তির্যকভাবে আমাকে রওনা দিতে হবে। তো তির্যকভাবে যদি আমি রওনা দিই তাহলে আলটিমেটলি এই যে কোণের ভ্যালুটা, এই কোণের ভ্যালুটা কত? আলফা ধরে ধরে নিই আমরা, আলফা। তো এই আলফা এর ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, যেখানে স্রোতের বেগ যদি ইউ হয়, তোমার বেগ যদি ভি হয়, এবং এই যে নদীটা এটা যদি ডি প্রস্থ বিশিষ্ট হয়, তাহলে টাইমের যে সূত্রটা, সেই টাইমের সূত্রটা তো মুখস্থ থাকা উচিত, টি সমান ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এতটুকুই, আর কিছু করতে হবে না। তোমার ইউ আসলে দেয়া আছে বাট কাজে লাগবে না এখানে, ঠিক আছে? তো সবগুলোকে আমরা একই এককে রাখবো। যে দেখো এখানে প্রত্যেকটা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার, বাট এই জিনিসটা এখানে এসে হচ্ছে মিনিট করে দেয়া। তো অবশ্যই তোমাকে কিলোমিটার এবং আওয়ারেই রাখতে হবে, অথবা মিটার এবং সেকেন্ডে রাখতে হবে, যে কোনো কিছু, মানে একই এককে নিয়ে আসতে হবে তোমাকে। আমার জন্য মনে হচ্ছে যেটা সহজ হবে সেটা হচ্ছে এই মিনিটটাকে আওয়ার করে নেয়া, ঠিক আছে? মিনিটটাকে আওয়ার করে নেয়া। তো আমি যদি সেটাই করি, এটাকে যদি ঘন্টা করে নিই তাহলে 12/60, এটা হবে ঘন্টা। ডি কত? ডি হচ্ছে 0.5 ভি সাইন আলফা। ভি ভি হচ্ছে তোমার কত? নৌকার বেগ দেওয়া আছে 5, দেন হচ্ছে সাইন আলফা। আমি অপশনগুলো লিখতে ভুলে গেছি, এখানে 5টা অপশন ছিল, যাই হোক আমরা আনসারটা বের করি। তো এখানে জাস্ট ক্যালকুলেট করতে হবে আমাকে। তাহলে সাইন আলফা সমান কত আসবে? সাইন আলফা সমান আসবে আর গুণ, তাই না? 0.5 ইন্টু 60 ডিভাইডেড বাই 5 ইন্টু 12। আমার মনে হচ্ছে 5 12 60, 60 তো কেটে যাবে, আলটিমেটলি 0.5 আসবে, মানে হাফ আসবে। তো সাইন কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি 30 ডিগ্রি হবে তোমার আনসার। 30 ডিগ্রি অপশনটা আমার লেখা হয়নি, বাট অপশন হচ্ছে 30 ডিগ্রি ছিল, সেই 30 ডিগ্রি তোমার আনসার হবে, ঠিক আছে? তো এই হচ্ছে এটা প্রশ্ন। ডিরেক্ট একটা সূত্র জানা থাকলেই তোমরা ইজিলি বের করতে পারবে। চলে যাব পরবর্তী প্রশ্নে আমাদের। এখানে বলা আছে কি দেখো, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে কিউ মানের দুটি ধনাত্মক, মানের দুটি ধনাত্মক আধানকে আর দূরত্বে রাখা হলো। তাদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান কত, এটা আমাকে বের করতে বলেছে। তো একটা লাইন আঁকি আমরা আগে। এই লাইনের হচ্ছে দুই প্রান্তে দুইটা হচ্ছে আধান আছে। তো এই হচ্ছে একটা আধান, এখানে একটা আধান, দুইজনই হচ্ছে ধনাত্মক আধান এবং দুইজনই সেম মানের, সেটা হচ্ছে কিউ মানের। আমাকে বের করতে বলেছে এদের মধ্যবর্তী দূরত্ব যদি হচ্ছে আর হয়, এদের সম্পূর্ণ দূরত্বটা কত? আর। এটা সম্পূর্ণটা হচ্ছে আর দূরত্ব, ঠিক আছে? এবং এদের ঠিক মিডল যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, যেই পয়েন্টে হচ্ছে আলটিমেটলি এখান থেকে এর দূরত্ব কত? r/2 অবশ্যই। আর এখান থেকে এর দূরত্ব কত? এটাও অবশ্যই r/2। আমাকে বের করতে বলেছে এই যে মিডল যে পয়েন্টটা আছে, এই ঠিক মধ্যবিন্দুতে এই দুইটি আধান দ্বারা কি পরিমাণ প্রাবল্য এবং বিভব কাজ করবে সেটা। প্রথম কথা, প্রাবল্য জিনিসটা আশা করি আমরা বুঝি যে ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক হবে যেই পয়েন্টের দিকে তুমি হচ্ছে নির্ণয় করতে চাচ্ছ প্রাবল্যটা, ধনাত্মক আধানের জন্য আধান থেকে বাইরের দিকে ওই বিন্দুর ক্ষেত্রে, তাই না? আধান থেকে বাইরের দিকে। তো আমি যদি বলি যেহেতু এটা ধনাত্মক আধান, তাহলে এর জন্য প্রাবল্যের ডিরেকশনটা হবে কোন দিকে? এদিক বরাবর। সেম ভাবে এটাও যেহেতু ধনাত্মক আধান, তাহলে এর জন্য প্রাবল্যের ডিরেকশনটা হবে এদিক বরাবর। অর্থাৎ ধনাত্মক আধানের ক্ষেত্রে ডিরেকশনটা কি? সেই আধান থেকে বাইরের দিকে বিন্দুর দিক বরাবর, ঠিক আছে? বাইরে বিন্দুর দিক বরাবর, তাহলে বাইরে বিন্দুর দিক বরাবর, বাইরে বিন্দুর দিক বরাবর। তো দুইটা কি বিপরীত দিকে কাজ করছে। তো তো আমরা যদি হচ্ছে প্রাবল্যের সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথম আধানের জন্য প্রাবল্যের সূত্রটা কি হবে? 1/4πε0 কিউ বাই r/2 হোল স্কয়ার, কারণ কিউ বাই আর স্কয়ার এই হচ্ছে আমাদের সূত্র। সেম ভাবে E2 সমান কত আসবে? 1/4πε0 কিউ বাই r/2 হোল স্কয়ার। সেম আসছে না? সেম, কারণ দুইটার আধান সেম, দুইটার ডিস্টেন্স সেম, সবই সেম, তাহলে ই এর ভ্যালুটাও সেম হবে। আর যেহেতু আমরা জানি যে প্রাবল্য অ্যাকচুয়ালি একটা ভেক্টর রাশি, তাহলে একটা যদি
এই দিক বরাবর কাজ করে, সেম জিনিস উল্টো দিক বরাবর যদি আরেকটা কাজ করে, তাহলে আলটিমেটলি এদের যোগফলটা কত হবে? ভেক্টর রূপে কল্পনা করো, দুইটা সমান পরিমাণ বল দুইটা বিপরীত বেশে যদি কাজ করে, তাহলে আলটিমেটলি লব্ধি কত হয়? 0 হয় না? তাহলে আলটিমেটলি আমি যদি বলি ই নেট ইকুয়ালস টু হবে আসলে E1 মাইনাস E2, কেন মাইনাস, কেন একটা আরেকটার বিপরীত, আর দুইটার ভ্যালু যেহেতু সেম, তার মানে আলটিমেটলি 0 চলে আসছে। তার মানে প্রথম জিনিস হচ্ছে আনসার এমন একটা হবে যেখানে তড়িৎ প্রাবল্যের ভ্যালু 0। তাহলে তড়িৎ প্রাবল্যের ভ্যালু 0 কোথায় কোথায় আছে? এটা একটা আছে, এটা একটা আছে, তো অন্তত এই তিনটা যে হবে না আমি শিওর, তাই না? কারণ বলেছি কি প্রাবল্য ও বিভবের মান, প্রাবল্যের মানটা প্রথমে থাকবে, তাহলে এই তিনটা হবে না এটা শিওর, এই দুইটার মধ্যে কোন একটা হবে। তো যেহেতু আমি বুঝতে পারছি না, আমাকে বিভব বের করতে হবে এখন। তো সেম ভাবে আমি যদি এই চিত্র অঙ্কন করেই বিভবের ভ্যালুটা বের করতে চাই, বিভবের সূত্রটা কি মাথায় রাখতে হবে? বিভব কিন্তু প্রাবল্যের মতো ভেক্টর রাশি না, সে কিন্তু স্কেলার রাশি। তাহলে তুমি ভেক্টর পদ্ধতিতে এগুলোকে যোগ করতে পারবে না, কারণ এখানে ডিরেকশন ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে বিভবের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল যে বিভবটা সেটা হবে দুইটার জন্য আলাদা আলাদা বিভবের যোগফল, জাস্ট যোগফল। এখানে সবসময় প্লাসই হবে, মাইনাস হবে না। মাইনাস কখন হবে? যদি আধানের ভ্যালুটা মাইনাস হতো তাহলে। তো যেহেতু এখানে দুইটা আধানই অ্যাকচুয়ালি প্লাস, তাহলে এখানে মাইনাস হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। সেম ভাবে এই জিনিসটাই তো পরেরটাতেও হবে, তাই না? কারণ আলটিমেটলি সেম ভ্যালু। তাহলে এটাকে জাস্ট আমি করব কি, জাস্ট কপি করে বসে দিব। v1 যা v2 তা, কারণ প্রথম আধানের ভ্যালু যা দূরত্ব যা, দ্বিতীয় আধানের ভ্যালু এবং দূরত্ব সেম, দুটোই সেম। তাহলে দুইটাকে অ্যাকচুয়ালি যোগ করতে হবে। যোগ করলে কত আসে দেখো তো? তাহলে এখানে আসে 1/4πε0, এখানে r/2, 2টা উপরে উঠে যাবে, তাহলে 2q হয়ে যাবে। আর যেহেতু ডাবল আসছে তাহলে 4 হয়ে যাবে, 4q বাই আর। এই 4 কেটে যাচ্ছে, থাকবে হচ্ছে q ডিভাইডেড বাই পাই আর ইপসাইলন। তাহলে পাই আর ইপসাইলন মানে হচ্ছে এটা মনে হচ্ছে, তাই না? পাই আর ইপসাইলন, আর এটা তো 2 আছে। ঠিক আছে, তাহলে তোমার আনসার হচ্ছে ই নাম্বারটা, এই হচ্ছে তোমার আনসার, কারণ 0 একটা আর একটা হচ্ছে তোমার এটা। এই হচ্ছে ই হচ্ছে আমার আনসার, কাঙ্ক্ষিত যে আনসারটা সেটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না। আশা করি বুঝতে পারা গেছে। খুবই বেসিক থেকে প্রশ্নটা করেছে, কোনো ভ্যালু তোমাকে বের করতে বলেনি, ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। ঠিক আছে, তো শুধুমাত্র তোমাকে বেসিক যদি তুমি যদি ফর্মুলাটি ইউজ করো, খুবই ইজিলি এটা পারা পসিবল পরীক্ষার হলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখি, তেজস্ক্রিয় সোডিয়াম এর অর্ধায়ু 15 দিন, ঠিক আছে, তার 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে? আচ্ছা, 60% ক্ষয় মানে কি? আলটিমেটলি আছে কতটুকু? 40%, তাই তো? আমরা সূত্র জানি কি, n সমান n নট, এটা এটা সূত্র জানি আমরা। তো এখানে n বাই n নট সমান আমি কি বলতে পারি? আমি বলতে পারি e টু দি পাওয়ার মাইনাস, এই ল্যামডার পরিবর্তে আবার এটা লেখা যায় ln 2 ডিভাইডেড বাই t হাফ ইনটু, ইনটুটা নিচে হবে ইনটু t। ঠিক আছে, সরি কি লিখছি, ইনটুটা তো উপরেই হবে, ই ইনটু ল্যামডা ইনটু টি, উপর ই এর উপরেই কিন্তু। ঠিক আছে, তো এই যে আলটিমেটলি এন মানে কি, কতটুকু অবশিষ্ট আছে টি সময় পরে। তো বলছে 60% ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে 40%। তাহলে 40কে 100% দ্বারা ভাগ দিলে আলটিমেটলি কত আসে? এটা যদি 40 হয়, এটা 100% ছিল, তাই আলটিমেটলি 0.4। তাহলে ই টু দি পাওয়ার লন টু ডিভাইডেড বাই হচ্ছে টি হাফ, টি হাফের ভ্যালু কত? 15 ইনটু টি। তাহলে এখান থেকে চলে আসবে টি সমান, আমরা তো অনেকভাবে ক্যালকুলেট করতে পারি, বাট আশা করি এখন আমরা স্মার্ট হয়ে গেছি, আমরা ডিরেক্ট ক্যালকুলেশনের জন্য যে হচ্ছে ইকুয়েশনটা উঠাতে শিখে গেছি। তাহলে সেটাই করবো আমরা। 0.4 সমান চিহ্ন দিব এখানে, ঠিক আছে, আলফা প্রেস করে। দেন হচ্ছে ই, ইটা কোথায়? লনের উপরে, এই যে ই টু দি পাওয়ার মাইনাস উপরে লন টু ডিভাইডেড বাই 15 ইনটু টি। বলতে কিছু নাই, আমাকে এক্স ধরতে হবে সবসময়। যে কোনো ভ্যারিয়েবলকে আমরা এক্স ধরবো, এক্স ধরে কি শিফট প্রেস করে ক্যালক প্রেস করব। আমাকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও বলেছিলাম আমরা, সেটা হচ্ছে এটা আলটিমেটলি নিউটন রাফসন মেথডে ক্যালকুলেট করে। তাহলে আলটিমেটলি এর আশেপাশে কোনো একটা ভ্যালু দাও তুমি, তোমার ইচ্ছা, 10 দাও না, 10 12 কিছু একটা দাও, কারণ আমরা জানি আনসারটা এর আশেপাশে কোথাও হবে, কারণ অপশন দেখেই বুঝতে পারছি। তো আসছে কি 19.83, হুবহুই আনসারটা চলে এসেছে 19.83। তাহলে 19.83, যেহেতু এর এককটা ছিল ডে, তাহলে এর এককটাও হবে ডেজ। ঠিক আছে, তাহলে 19.8 দিন, মানে মোটামুটি 20 দিন পরে এটা 40%-এ নেমে আসবে, মানে 40% অবশিষ্ট থাকবে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছি, সিম্পল জিনিস। পরবর্তী প্রশ্ন, এটা সার্কিট দেয়া আছে, বের করতে বলেছে আই এর ভ্যালু কত। এটা অনেকের কনফিউশন হতে পারে, মানে প্রবলেমটা এমন ভাবে দিয়েছে, এখানে দুইটা দেখো, দুইটা ব্যাটারি আছে, কিন্তু দুইটা ব্যাটারির মধ্যে তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, এখানে প্লাস প্রান্তটা হচ্ছে এটার এখানে, আর মাইনাসটা হচ্ছে এখানে, আর পরেরটা উল্টো করে লাগানো, একটা মাইনাস এখানে প্লাস এখানে, ঠিক আছে। আমি একটু লং প্রসেসে করাবো, তারপর বোঝার জন্য, তারপর আমরা বলবো ডিরেক্ট কিভাবে করা যায়, এক লাইনে করা যায়। এটা লং প্রসেস বলতে আমরা চাইলে এইভাবে করতে পারি। এটাকে কিভাবে দেখো, প্রথম কেস দেখো, এই তিনটা জিনিস কি সমান্তরালে আছে না পরস্পরের মধ্যে। আলটিমেটলি 6 এবং 9 হচ্ছে শ্রেণী, তাহলে 9 6 হচ্ছে 15, এই দুইটা মিলে হচ্ছে কত, এই দুইটা মিলে হবে 15, এই দুইটা মিলে হচ্ছে 15 ওহম। 15 এ হচ্ছে 10, এটা হচ্ছে 5, তো এই তিনটেই হচ্ছে অবশ্যই কি প্যারালালে কানেক্টেড। তাহলে আমি যদি আরপি বের করি, আরপি বের করলে কত আসবে, আরপি সমান হবে তিনটা জাস্ট প্যারালাল কানেকশন, তাহলে 5 ইনভার্স 10 ইনভার্স 15 ইনভার্স, এই সবগুলোকে আবার ইনভার্স। ক্যালকুলেটরে চলে যাও, 5 ইনভার্স 1, আচ্ছা আমার ক্যালকুলেটরে ইনভার্স আছে এখানেও, 5 ইনভার্স 10 ইনভার্স 15 ইনভার্স, এর উপরে ইনভার্স, মানে 30.11, মানে হচ্ছে 2.72 ওহম। দেখো তো এর সাথে এটা এটা কিভাবে আছে, অনেকে বুঝতে নাও পারতে পারো, কারণ এরা ডিরেক্ট কিন্তু শ্রেণীতে নাই, কারণ হচ্ছে একটা ব্যাটারি এই পাশে আর একটা ব্যাটারি এ পাশে। তো তুমি যদি বুঝতে চাও, অ্যাকচুয়ালি যদি বুঝতে চাও, আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই তিনটা রোধকে আমি একটা রোধে কনভার্ট করে ফেলছি, তার মানে এই তিনটা রোধের, চারটা রোধের অ্যাকচুয়ালি এই দুটো শ্রেণীতে ছিল, তার সাথে এটা 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 হচ্ছে প্যারালাল ছিল, সবগুলো মিলে হচ্ছে আমি একটা রোধে কমপ্লিট করেছি। সেই একটা রোধ মনে করো আমার 2.72 ওহম, যেটা হচ্ছে এই জায়গায় এখন আছে। মানে এটা করার পরে আমার যে সার্কিটটা সেটা দেখতে এরকম, কিরকম, এটা হচ্ছে তোমার তোমার সার্কিটটা দেখতে এখন এরকম, এরকম, ঠিক আছে। যেখানে এই রোধটা হচ্ছে আরপি অর্থাৎ 2.72, আর এই যে রোধটা, এই রোধটা হচ্ছে আমার 5 ওহম, 5, আর এটা হচ্ছে আমার 50 ভোল্ট, আর এটা 30 ভোল্ট, বাট দুইটা পরস্পর উল্টা। তো তোমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা আসলে কিভাবে হিসাব করব, এটা তো শ্রেণীতেও বলা যাচ্ছে না, সমান্তরাল বলা যাচ্ছে না, কারণ শ্রেণী হতে হলে আলটিমেটলি কি হতে হতো, আলটিমেটলি হচ্ছে এটার সাথে এটা ওইভাবে কানেক্টেড থাকতে হতো, যে একটার লাস্টের বিন্দুর সাথে পরেরটার প্রথম বিন্দু কানেক্টেড, এরকম থাকা লাগতো, বাট সেরকম তো নাই। আবার প্যারালাল বলতে পারছি না, কারণ দুইটা অ্যাকচুয়ালি কমন পয়েন্টে কানেক্টেড না। তাহলে এই জিনিসটা কি করতে পারি, এইখানে এসে তোমরা চাইলে সহজ করার জন্য কিরশফের সূত্র কেভিএল ইউজ করতে পারো। তুমি যদি কেভিএল ইউজ করো জিনিসটা ইজিয়ার হবে। এখানে তুমি কেভিএল ইউজ করি, দেখো তো দুইটা হচ্ছে তোমার ভোল্টেজ আছে, ব্যাটারি আছে, তাহলে একটা হচ্ছে 50, এটা তুমি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছ, তাহলে এখানে তুমি লিখতে পারো +50, আর পরেরটার ক্ষেত্রে তুমি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছ উল্টা, তাহলে -30 সমান হচ্ছে IR। তাহলে এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়, এর মধ্য দিয়ে সেম পরিমাণে কারেন্ট যায়, যেটাকে আমরা I বলছি এখানে, তাহলে I ইন্টু R, তাহলে R কত, 2.72 প্লাস হচ্ছে এই 5, হিসাব করো, এখান থেকে তোমরা আই এর ভ্যালুটা পেয়ে যাবে, যেটা বের করতে বলা হয়েছে আই এর ভ্যালুটা। তো এই ভ্যালুটা বের করে ট্রাই করি আমরা, আই এর ভ্যালু কত আসবে দেখি। আলটিমেটলি কত, 50 থেকে 30 বিয়োগ করলে 20 ভাগ হচ্ছে 5 আর 2 7, 7.72, আলটিমেটলি আসছে আমার 2.59 বা 2.6, 2.6 অ্যাম্পিয়ার, এবং সেটা ডিরেক্ট অপশনে আছে কিন্তু, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার আনসার 2.6। তো দেখো এখানে যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এটার সাথে এটা কিভাবে কানেক্টেড। অ্যাকচুয়ালি সিরিজেই কানেক্টেড বলা যাবে তখন যখন এই দুইটার তুমি একবারে তুল্য রোধ বের করবা, সরি তুল্য ভোল্টেজ বের করবা, ঠিক আছে। এটাকে এক লাইনে করা পসিবল। এক লাইনে কিভাবে করা পসিবল, যে তোমাকে এই দুইটা ব্যাটারি যেহেতু বিপরীত দিকে কানেক্টেড এবং একই লুপের আন্ডারে আছে, তারা একই লাইনের আন্ডারে আছে, তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি একজন চাবে এদিকে পুশ করতে ইলেকট্রনটাকে, একজন চাবে বিপরীত দিকে পুশ করতে। তো দুইজনের মধ্যে জয়ী হবে কে, জয়ী আসলে ব্যাপারটা এরকম যে একজন আরেকজনকে যেহেতু নালিফাই করে দিবে, এর 50 ভোল্ট আসলে অ্যাক্ট করতে পারবে না, কারণ 30 ভোল্ট তাকে বিপরীত দিকে টানছে ইলেকট্রনটাকে। তাহলে আলটিমেটলি কাজ করবে কত, 50 - 30, 20 ভোল্টে এখানে কাজ করবে, এবং সেটা 50 বড়টার যেদিকে সেদিকে ডিরেকশনে কাজ করবে। তাহলে আলটিমেটলি আমি যদি এক লাইনে করতে চাইতাম এটা একবারেই, তাহলে আমার কারেন্টের ভ্যালু আসতো আই সমান, আমি কি জানি V/R,
তাহলে ভি মানে আলটিমেটলি হতো 50 - 30, তো যখন 50 - 30 তুমি করে ফেলেছো, তো আলটিমেটলি তুমি দুইটাকে তুল্য ইকুইভ্যালেন্ট যে তোমার ভোল্টেজ আছে সেটাতে কনভার্ট করে ফেলেছো, তো এটা অলরেডি ই হয়ে গেছে। আর পরের প্রশ্নটা তখন তুমি নর্মাল ভাবে করতে পারবা। এই দুইটাকে যদি তুমি এখন একটা ব্যাটারি কল্পনা করো, তাহলে এটা হচ্ছে তোমার সবগুলো প্যারালাল, তার সাথে 5 হচ্ছে তোমার শ্রেণী, তাহলে সেটা কল্পনা করলেই হয়ে যায়। তাহলে আলটিমেটলি আসবে কত, এটা যে 5 ইনভার্স, 10 ইনভার্স, 15 ইনভার্স, তার উপরে ইনভার্স, তার সাথে হচ্ছে এই যে 5, সেটা শ্রেণী। আশা করি বুঝতে পারা গেছে। আলটিমেটলি আনসার 2.6 এই অ্যাম্পিয়ারই আসবে। একবারে করতে পারবে, ক্যালকুলেটরে বসিয়ে একবারে করা যাবে, অথবা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি এইটুকু আগে করো, তার সাথে হচ্ছে একটা এরকম একটা সার্কিট কল্পনা করে নাও। এটা আঁকার দরকার নেই, অবজেক্টিভ যেহেতু আঁকার দরকার নেই, তো মনে মনে কল্পনা করে নিতে হবে যে এটার সাথে এটা যেভাবে আছে, তারপর হচ্ছে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে হয়ে আছে। ঠিক আছে, খুব একটা কঠিন জিনিস না, কিন্তু পরীক্ষার হলে বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। 7 নম্বর, এখানে বলা আছে কি কোন স্থানে পশ্চিমমুখী, আচ্ছা এটা কিন্তু যে সিলেবাসের যে শর্ট সিলেবাসের আন্ডারে না, এটা হচ্ছে চুম্বকের একটা তোমাদের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে নেওয়া। চলো আমি ট্রাই করি বোঝানোর তোমাদেরকে। কোন স্থানে পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্রের ভ্যালু, পশ্চিমমুখী একটা চৌম্বক ক্ষেত্র যার ভ্যালু দেওয়া আছে 4 টেসলা। টেসলা একজন বিজ্ঞানীর নাম, যিনি এই চৌম্বক ক্ষেত্রে মানে চৌম্বক রিলেটেড অনেক অবদান রেখেছে। এমনকি আমরা যে বর্তমানে এসি কারেন্ট ইউজ করছি, তার ফাদার বলা হয় টেসলাকে। ঠিক আছে, এসি কারেন্টের জনক বলা হয় তাকে। তো ওই স্থানে একটি ইলেকট্রনকে যদি আমি 20 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল রাখতে চাই, কোন দিকে, উত্তর দিকে গতিশীল রাখতে চাই, তাহলে তাহলে তার উপর তড়িৎ প্রাবল্যের ভ্যালুটা কত এটা আমাকে বের করতে বলেছে, এবং সেটা কোন ডিরেকশন বরাবর হবে। অপশন দেখে বুঝতে পারছো যে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, সাথে সাথে দিক দেওয়া আছে, আমাকে দিকটা সহ তাকে উল্লেখ করে দিতে হবে। প্রথম কথা, একটা চার্জ যদি হচ্ছে মুভ করে, তো অবশ্যই একটা চার্জ আছে মানে সেখানে আশেপাশে সে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড, যাকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দ্বারা অর্থাৎ ই দ্বারা আমরা নোটেশন দিই। ঠিক আছে, তো ধরলাম একটা চার্জ আছে এক জায়গায়, তো সে করবে কি, তার আশেপাশে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যেই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আমরা ই দ্বারা বুঝতে পারি। একই রকম ভাবে একটা চার্জ, এই চ্যাপ্টার যারা পড়বা তারা বুঝতে পারবা, একটা চার্জ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, তো চার্জ যখন মুভ করে ওই মোমেন্টে সে তার আশেপাশে একটা আরেকটা ফিল্ড তৈরি করে, যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলি বা চৌম্বক ক্ষেত্র বলি। ঠিক আছে, তো সে তার আশেপাশে অ্যাকচুয়ালি আরেকটা, যখন সে মুভ করবে, ধরলাম একটা বেগে মুভ করছে, ভি বেগে মুভ করছে, তখন তার আশেপাশে সে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এবং চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমরা বের করতে পারি চৌম্বক ক্ষেত্রে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে ই দ্বারা প্রকাশ করি, আর একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, বি। ঠিক আছে, তো বি হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কত, তীব্রতা কত, আর এটা হচ্ছে ই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা কত। যখন একটা বস্তুর উপরে একটা ইলেকট্রন যখন মুভ করে, তখন তার আশেপাশে যেহেতু দুইটা ফিল্ডই সে ক্রিয়েট করছে, এ কারণে তার উপর দুইটা বল একসাথে কাজ করবে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য বল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য বল। তো ইলেকট্রিক ফিল্ডের জন্য বল কত সূত্র আমরা জানি, এফ সমান কিউ ই, এটা এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য বল। আর এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য বল, যেই সূত্রটা হচ্ছে কিউ ভি ক্রস বি। কিউ তো আধান, ভি হচ্ছে কত বেগে চলছে, আমি বললাম একটু আগে, যদি স্থির থাকে তাহলে হবে না, কিন্তু ইলেকট্রন যদি মুভ করে ওই মোমেন্টে তার মধ্যে একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড জমা হবে, যেটার সূত্র হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে এতটুকু হচ্ছে কিসের সূত্র, এতটুকু হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্স, আর এতটুকু হচ্ছে তোমার তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা ওই চার্জের উপরে। এই দুটোকে যদি আমি একসাথে যোগ করি, তাহলে লব্ধি বলটা পেয়ে যাব। যখন একটা ইলেকট্রন বা একটা আধান এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, তো তার উপর দুইটা বল যে একসাথে কাজ করছে, ওই দুইটা বলের যে সামগ্রিক সমষ্টি, এটাকে আবার একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় লরেন্জ ফোর্স বা লরেন্জ বল। ঠিক আছে, লরেন্জ ফোর্স। তাহলে এই যে লরেন্জ বল মানে কি, আলটিমেটলি আমি সোজা বাংলায় যদি একদিনই বলি, একটা আধান যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে, তাহলে আধান হওয়ার কারণে তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, এবং মুভ করার কারণে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এবং দুইটা ফিল্ডের কারণে ওই আধানটার উপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে একসাথে, সেই লব্ধি ফোর্সটাকে আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স, এবং লরেন্স ফোর্সের সমষ্টি তোমার সূত্র হচ্ছে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। শেষ। এখন প্রশ্ন হচ্ছে দেখো,
এই ইলেকট্রনটার মধ্যে চৌম্বক ক্ষেত্রের মান দেয়া আছে। চৌম্বক ক্ষেত্রের মান মানে কি, বি, বি হচ্ছে 4 টেসলা, টেসলা, টি হচ্ছে টেসলা, এবং তার বেগ দেয়া আছে 2 × 10⁶ এত মিটার পার সেকেন্ড বেগ দেয়া আছে। এবং আমি যদি এই বেগে গতিশীল রাখতে চাই তাকে, তাহলে ই এর ভ্যালু কত এটা আমাকে বের করতে বলেছে, এবং ডিরেকশনটা ই কত। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা আধান যদি একটা বেগে চলতে থাকে তাহলে সে বিটা ক্রিয়েট করবে, এবং আমি চাচ্ছি সে সব সময় সেম বেগেই চলতে থাকুক। তাহলে কি বলতো, বলের মান কত হওয়া উচিত? যদি কোনো একটা বস্তুকে আমি চাই সে সবসময় সমবেগে চলুক, তাহলে অবশ্যই ফোর্সের মানটা অবশ্যই 0 হতে হবে না? কারণ কখনো যদি একটা বস্তুর উপর ফোর্স থাকে তার মানে তার ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে তার মধ্যে একটা তোমার বেগের হ্রাস বা বৃদ্ধি ঘটবে, ডিপেন্ড করতেছে ত্বরণটা কি তার দিকে নাকি বিপরীত দিকে। তো যেহেতু আমাকে বলা হচ্ছে যে এটাকে আমি উত্তর দিকে এত বেগেই গতিশীল রাখতে চাই, আমি বেগের চেঞ্জ করতে চাই না, তার মানে আমার সোজা বাংলায় আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে এফ এর মানটা যদি 0 হয় তাহলে ই এর ভ্যালুটা কত, এটা বোঝানোর জন্য এত কিছু কাহিনী। দেখো আলটিমেটলি এখানে আসবে কি, কিউ ই সমান তাহলে কত আসবে, মাইনাস কিউ ভি ক্রস গুণ, কিন্তু ভি ক্রস বি। ওকে, তো আমরা আগে মানটা বের করি, আমরা দিক নিয়ে পরে চিন্তা করি, আগে আমরা ভ্যালুটা বের করার ট্রাই করি। আমার ইকুয়েশনটা আমার জেনারেট হয়ে গেছে, আমার আমার মেইন টার্গেট ছিল ইকুয়েশনটা জেনারেট করা, তো অতটুকু আমরা পেরেছি প্রথমত। তো এখন ইকুয়েশন জেনারেট হওয়ার পর আমরা যদি একটু বের করতে চাই ভ্যালুটা কত, তো শুধু যদি ভ্যালু আকারে কল্পনা করি, মাইনাস বাদ দাও আপাতত, মাইনাস টাইনাস বাদ দাও, এই কিউ কিউ কেটে যাবে, কিউ কেটে গিয়ে হচ্ছে ই সমান আসবে ভি ক্রস বি। আমরা জানি ক্রস গুণফলের সূত্র কি, ক্রস গুণফলের সূত্র হচ্ছে ভি বি সাইন থিটা। আমি কিন্তু মান বলছি, আমি কিন্তু দিক কল্পনা করছি না, কিন্তু ইটা আমি লিখলাম না, মাইনাস চিহ্ন আমি বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আমি ভ্যালুটা নিয়ে চিন্তিত। তো ভ্যালুটা কত হবে সেটা আমি বের করতে যাচ্ছি। এখন দেখো ভি এবং বি এর ডিরেকশনটা কোন দিকে, এটা আমাকে একটা চিত্র আঁকতে হবে। দেখো কি বলেছে, যে পশ্চিম দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তাহলে ধরলাম যে এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার পশ্চিম, পশ্চিম দিকে হচ্ছে বি এর ডিরেকশন, এবং উত্তর দিকে হচ্ছে তোমার ভি এর ডিরেকশন, এটা বলে দিয়েছে ভি হচ্ছে তোমার উত্তর দিকে, এটা হচ্ছে ভি। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90°। তাহলে আমি বলতে পারি এই ভি বি সাইন থিটার মধ্যে আলটিমেটলি থিটার মান হচ্ছে 90°। তাহলে ভি এবং বি এর ভ্যালু তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে, 2 × 10⁶ ইন্টু 4 ইন্টু সাইন 90°। তো এটা তো আমরা হাতে হাতে ক্যালকুলেট করতে পারি, এটা হচ্ছে 4 2 8, তাই না? 8 × 10⁶, 8 × 10⁶, অবশ্যই নিউটন পার কুলম। এই হচ্ছে তোমার আনসার। এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। দেখো এই আনসারটা কিন্তু অনেক জায়গায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও, 4টা অপশনে আছে, বাট 4টা অপশনে তোমার ইয়েগুলো দিকগুলো আলাদা আলাদা। আমাকে মেইনলি এখন বের করতে হবে দিকটা কোন দিকে। একটু কল্পনা করো যে একটা ফোর্স যদি এই দিক বরাবর কাজ করে, মনে করো এদিক বরাবর কাজ করছে, তো তুমি যদি চাও যে এই বস্তুটা অ্যাকচুয়ালি সমবেগে চলুক, তাহলে আমাকে আরেকটা ফোর্স কি ঠিক বিপরীত দিকে সমান মানে কাজ করাতে হবে না? সেম মানে বিপরীত দিকে কাজ করাতে হবে। তো আলটিমেটলি ওইটাই আমরা পেলাম যে যদি আমি ফোর্স 0 করতে চাই তাহলে এই দুটা সমান হতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স দুটো ইকুয়াল হতে হবে। সেখান থেকে আমরা ই এর ভ্যালুটা বের করলাম, তাহলে ফোর্স সমান আমরা ধরে নিয়েছি, এবং এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এর মানে মিন করছে ই এর ডিরেকশন ভি ক্রস বি এর ডিরেকশনের উল্টা হতে হবে। এখন ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে এটা বের করার জন্য এই চুম্বকত্ব চ্যাপ্টারেই একটা তোমাদের সূত্র দেয়া আছে, যেটাকে বলা হয় ফ্লেমিং এর সূত্র, ফ্লেমিং এর বাম হাত নিয়ম। এটা হচ্ছে নিয়মটা এরকম, ফ্লেমিং বলছে যে যদি আমি হচ্ছে আমার এই 3 আঙ্গুলটা নেই, একটা হচ্ছে তোমার তর্জনী, মধ্যমা এবং হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুল, এই 3টা আঙ্গুলের মধ্যে ভি যদি আমি হচ্ছে মধ্যমা বরাবর কাজ করাই, তাহলে ভি কে আমি মধ্যমা বরাবর কাজ করবো। খেয়াল করো, ভি হচ্ছে মধ্যমা বরাবর যদি পয়েন্ট করো, তাহলে ভি কাজ করছে কি উত্তর দিকে, তাহলে আমার বাম হাতের মধ্যমা হবে উত্তর দিকে, এবং বি আমাকে দিতে হবে কোন দিকে, বি আমাকে দিতে হবে অ্যাকচুয়ালি এই দিক বরাবর, পশ্চিম দিক বরাবর। তাহলে দেখো আমি তর্জনী বরাবর হচ্ছে বি এর ডিরেকশন দিব, আর মধ্যমা বরাবর হচ্ছে আমি ভি এর ডিরেকশন যদি দেই, তাহলে ভি এর ডিরেকশন উপরে, তাহলে উপরের দিকে আঙ্গুলটা রাখলাম, আর বি এর ডিরেকশন এদিকে, তাহলে এদিক বরাবর যদি আঙ্গুলটা রাখি, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটা যেদিকে মুখ করে থাকবে সেটাই হচ্ছে এফ এর ডিরেকশন, সেটাই হচ্ছে ফোর্সের ডিরেকশন। তাহলে খেয়াল করো ম্যাগনেটিক যে ফোর্সটা আছে সেটা কাজ করতেছে কোন দিকে, ভি যদি উপরের দিকে হয়, বি যদি এদিকে হয়, তাহলে ভি ক্রস বি কাজ করা হচ্ছে আসলে উপরের দিকে, অর্থাৎ এই দিক বরাবর। দেখো বুঝতে পারছো কিনা, জিনিসটা একটু টাফ মনে হতে পারে কারণ যারা তোমরা পড়োনি,
বাট আলটিমেটলি এটা এভাবেই করতে হবে তোমাকে। তো দেখো ভি এদিকে বি যদি এদিকে হয় আলটিমেটলি তুমি ভি ক্রস বি করতে পারো, ডান হাতি স্ক্রু যদি এভাবে করে ভি থেকে বি এর দিকে যদি একটা স্ক্রু ঘোরাও তাহলে সেটা কি এই দিক বরাবর পয়েন্ট করবে, উপরের দিক বরাবর। তাহলে উপরের দিক বরাবর হচ্ছে তোমার কার আলটিমেটলি এই যে ডিরেকশন অর্থাৎ চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। এখন আমি যদি চাই যে বলটা 0 হোক তাহলে অবশ্যই সেম ভ্যালুতে আমাকে তড়িৎ ক্ষেত্র দিতে হবে তার উল্টো দিক বরাবর। তো যদি চৌম্বক ক্ষেত্র উপরের দিকে কাজ করে, চৌম্বক ক্ষেত্র যদি উপরের দিকে কাজ করে অর্থাৎ এই বোর্ড থেকে উপরের দিকে বের হয়ে আসছে এমন যদি কাজ করে তাহলে অ্যাকচুয়ালি তোমার ই এর ডিরেকশন হবে নিচের দিকে অর্থাৎ বোর্ড বরাবর নিচের দিকে। তাহলে নিচের দিকে হচ্ছে অপশন এ, তাহলে অপশন এ হবে তোমার আনসার। দেখো বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারা যায় তাহলে হচ্ছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং। বাট শর্ট সিলেবাসের যারা বাইরে তারা আসলে দরকার নাই আমার মনে হয়, বাট তোমরা যদি চাও বুঝে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। কেন নিচের দিকে আশা করি বুঝতে পারা গেছে। চলে আসবো আমরা পরবর্তী প্রবলেমে, আমাদের 8 নম্বর প্রবলেম। কি বলেছে? একটি নাইলনের দড়িতে এত কেজি ভরের একজন পর্বতারোহী ঝুললে তার দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়। দড়ির যদি মূল দৈর্ঘ্য 60 মিটার হয় এবং ব্যাস যদি 9 মিলিমিটার হয় তাহলে ইয়ং এর গুণাঙ্ক কত? এটা সহজ। ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি? ইয়ং এর গুণাঙ্কের সূত্র হচ্ছে y সমান এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তো এখানে এফ এর ভ্যালু কত? 70 কেজি বলে দিয়েছে, তাহলে 70 ইন্টু 9.8 এমজি। এল এল কত? মূল দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, তাহলে 60। দেন এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর। ব্যাস দিয়েছে 9 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 4.5, তাহলে 4.5 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। আর হচ্ছে এল কতটুকু বৃদ্ধি পেল? 1.5 মিটার। ঠিক আছে, ক্যালকুলেট করি। সেম জিনিসটা বসাবো, 70 ইন্টু 9.8 ইন্টু 60 ডিভাইডেড বাই পাই 4.5 10⁻³ স্কয়ার ইন্টু হচ্ছে 1.5 ইকুয়াল যদি প্রেস করি তাহলে এটা আসছে ইঞ্জিনিয়ারিং এককে 4.3 ইন্টু 10⁸, 4.31 10⁸, রাইট? এটা আছে 4.31 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। বাট যেহেতু প্যাসকেলে বলেছে আলটিমেটলি নিউটন পার স্কয়ার মানেই হচ্ছে প্যাসকেল, তাই তো? সেম জিনিস 4.31 10⁸, এই হচ্ছে আমাদের আনসার। নেক্সট প্রশ্ন, একটি কৈশিক নলের এক প্রান্ত খাড়াভাবে পানিতে নিমজ্জিত যদি করা হয় এবং পানিতে নলের ভিতরে যদি আরোহণ করে, পানি যদি নলের ভিতরে যদি উপরের দিকে উঠে তাহলে আরোহিত পানির উচ্চতা যদি এইচ হয় তখন এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তো এইচ এবং আর এর মধ্যে সম্পর্কটা কি? এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে টি হচ্ছে তোমার পৃষ্ঠটান, ঠিক আছে, 2r h বাই cos থিটা। সরি উল্টা বললাম মনে হয়, আর এইচ রোজি ছিল, আর এইচ রোজি ডিভাইডেড বাই 2 cos থিটা ছিল, আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা হচ্ছে পৃষ্ঠটানের সাথে রিলেটেড। টি হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে, আর হচ্ছে ব্যাসার্ধ নলের, এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে তো আমরা জানি, আর থিটা হচ্ছে কত কোণ তৈরি করছে সেই কোণটা। তো এই স্পর্শক কোণ যেটাকে বলে। তো এটা যদি হয় আমাকে বের করতে বলেছে কি আর এর সাথে এইচ এর সম্পর্ক রেখে। দেখো তো আর এবং এইচ পরস্পর একসাথে আছে, তাহলে আমি যদি এই সবগুলোকে এক পাশে নিয়ে আসি আর এবং এইচটাকে আলাদা জায়গায় নিয়ে রাখি তাহলে কি হবে? দেখো তো 2t cos থিটা আর সব আমি কি বলতে পারি 2t cos থিটা ডিভাইডেড বাই এইচ রো জি। তাহলে আর আর এইচ এর মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? যদি যদি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট হয়, তো একটা কৈশিক নল যদি নেই তার উপর পৃষ্ঠটান, তারপর হচ্ছে তোমার যদি পানির কথা বলি তার পৃষ্ঠটান সেম, থিটার মান সেম, রো এর ভ্যালু সেম, জি এর ভ্যালু সেম, সবই সেম, আলটিমেটলি এটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক হবে। তাহলে এইচ এর সাথে আর ব্যস্তানুপাতিক দেওয়া আছে কোন অপশনে? এটা এটা হচ্ছে তোমার আনসার। এটাও তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে দেওয়া নাই, তোমাদের এই কারণে এটা কাজে নাও লাগতে পারে। এটা আলটিমেটলি এই আগে যে ম্যাথটা করলাম এই চ্যাপ্টারেরই পদার্থের গাঠনিক ধর্মের সেকেন্ড যে পার্টটা প্রবাহী পদার্থ ওই পার্টের অংশ, ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে এটা আনসার হবে। 10 নম্বর প্রশ্ন, 4 কেজি ভরের একটা বস্তু এত বেগে চলছে 6 কেজি ভরের একটা বস্তুর সাথে মিলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, চলাকালীন অবস্থায় সংযুক্ত হয়ে গেলে তাদের একত্রে বেগ কত, অর্থাৎ মিলিত বেগ কত। তো এটা আমরা জানি যে একটা বস্তু যদি হচ্ছে p1 ভরবেগে চলে ভেক্টর পদ্ধতিতে, যেহেতু সবগুলা মান তোমাকে ভেক্টর আকারে দেওয়া আছে, আমাকে সবগুলা মান ভেক্টর আকারেই বের করতে হবে, ঠিক আছে। তাহলে আদি অবস্থায় যদি তাদের ভরবেগ এটা হয় প্রথম বস্তুর, দ্বিতীয় বস্তু যদি ভরবেগ p2 হয় এবং মিলিত হওয়ার পর তাদের ভরবেগ যদি p ফাইনাল হয়, তাহলে আমি এটা বলতে পারি যে আদি অবস্থায় তাদের সেপারেট অবস্থায় তাদের ভরবেগের সমষ্টি সমান হচ্ছে মিলিত অবস্থায় তাদের ভরবেগের সমান। তাহলে আদি অবস্থায় ভরবেগ সমান আমি কি বলতে পারি, m1 v1, এটা বলতে পারি m2 v2, আর এটা বলা যায় যেহেতু মিলিত হয়ে গেছে তাহলে m1 প্লাস m2 ইন্টু v, ঠিক আছে। সূত্রে বসিয়ে দিই, দেখো তো m1 মানে কি 4 কেজি, v হচ্ছে এটা, এটার সাথে এটা গুণ করে দিই, একবারে গুণ করে দিই, 4 2 8, 8i, 8i, 4 3 12, 8 12j, m2 এর সাথে v2, এটার সাথে এটা গুণ করি, মাইনাস আছে তাহলে সবগুলো মাইনাস হয়ে যাবে, 4 6 তোমার 24i, আর একটা কত 6 6 36, 36j, আর এখানে m1 প্লাস m2 তোমরা 4 প্লাস 6 10, তাহলে 10v, আমাকে v এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে v এর ভেক্টরটাকে বের করে ফেলি, কত আসে 24 আর 8 যদি বিয়োগ করো তারপর 10 দ্বারা ভাগ করা লাগবে, তাই না, তাহলে 16, তাই না, 10 দ্বারা ভাগ করলে 1.6 i, আর এখানে কত 24 মাইনাস আর কি 10 দ্বারা ভাগ করলে 2.4j, আমি একবারে করে ফেললাম। জাস্ট এটা এখন কি করতে হবে আমাকে, যেহেতু এই ভেক্টর আকারে দেয়া নেই, আমাকে মান বের করতে বলেছে, তাহলে মান বের করব। মান কি বের করে ক্যালকুলেটরে চলে যাই, দুটোকে স্কয়ার করে যোগ, তাহলে 1.6 2.4, 1.6 স্কয়ার প্লাস 2.4 স্কয়ার, একে আবার রুট করতে হবে, রুট করলে চলে আসবে 2.88, দেখতে হবে 2.88 আছে কিনা, v সমান 2.88 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার 2.88। 2.88 হচ্ছে আমাদের আনসার, আশা করি বুঝতে পারা গেছে। দেখো এখন আমরা যেটা করব 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে কি বলা আছে, একটি টানা তারে আর তরঙ্গের বেগ দেয়া আছে, আর তরঙ্গের বেগ মানে কি, আর তরঙ্গের বেগ হচ্ছে তোমার 1500 মিটার পার সেকেন্ড, এবং টান যদি একই থাকে তাহলে 3 গুণ বড় ব্যাসার্ধ বিশিষ্ট একই উপাদানে তৈরি তরঙ্গের বেগের মান নির্ণয় করতে হবে। দেখো টানা তারের যে সূত্রটাই, টানা তারের সূত্রটা আশা করি তোমরা জানো, টানা তারের বেগের সূত্র হচ্ছে এরকম ছিল, টানা তার হচ্ছে তোমার একটা তার, এই তারে যদি হচ্ছে আমি দুই পাশে যদি আটকানো থাকে, তুমি যদি হচ্ছে এখানে টান দাও, একটা টান দাও, তাহলে হচ্ছে এখানে হচ্ছে তোমার তরঙ্গ সৃষ্টি হবে, বিভিন্ন ভাবে হতে পারে, সেটা একটা লুপ হতে পারে, দুটা লুপ হতে পারে, এখানে তরঙ্গ সৃষ্টি হবে। ওই যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এই তরঙ্গের যে বেগটা, এই তরঙ্গের বেগের সূত্র হচ্ছে রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। এখানে মিউ মানে কি, মিউ মানে হচ্ছে তারের ভর, একক দৈর্ঘ্যে তারের ভর, এখানে যদি দৈর্ঘ্যটা হয় হচ্ছে এল এবং তারের ভর যদি হয় এম, তাহলে মিউ মানে হচ্ছে একক দৈর্ঘ্যে তারের ভর কত। এখন দেখো আমাকে বের করতে বলেছে যে ব্যাসার্ধ যদি আমি চেঞ্জ করি, নর্মাল অবস্থায় টানা তারের বেগ ছিল 1500, আমি ব্যাসার্ধ যদি ট্রিপল করে দিই, এই তারটা যে যতটুকু ছিল তার থেকে মোটা যদি করে দিই, 3 গুণ মোটা করে দিই আমি, তাহলে আমাকে বলেছে একই উপাদানে যদি তৈরি হয় ওই তারটা, আগে যে উপাদানে ছিল সেম উপাদানে তৈরি হয়, তাহলে তরঙ্গের বেগের মানটা চেঞ্জ হবে কিরকম। আমাকে দেখতে হবে যে এখানে তুমি যদি ব্যাসার্ধ চেঞ্জ করো তাহলে চেঞ্জটা হবে কোথায়, ভরে চেঞ্জ হবে, কারণ আমরা ভর সমান কি জানি, কোন একটা বস্তুর ভর সমান জানি রো এর সাথে ভি গুণন করা, যেহেতু একটা তারটা মানে কি একটা হচ্ছে বৃত্তাকার ক্রস সেকশন, তাই না, এরকম একটা তার, তার একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে, তার একটা দৈর্ঘ্য আছে, তো একটা ব্যাসার্ধ আছে একটা দৈর্ঘ্য আছে, এমন তারের যদি আমি ভর হিসাব করতে চাই কত আসবে, রো এর সাথে তার আয়তন গুণ আয়তনের সূত্র কি,
আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এল, তাই তো? পাই আর স্কয়ার মানে এই এরিয়াটা বৃত্তাকার ক্ষেত্রের, তার সাথে যদি আমি এলটা গুণ করে দেই আলটিমেটলি আমি টোটাল আয়তনটা পেয়ে যাব। তো এখন এটাই আমাকে লিখতে হবে, এখানে দেখতে হবে যে মিউ এর পরিবর্তে প্রথমে হচ্ছে এম বাই এল লিখবো, এম এর পরিবর্তে এটা লিখবো। তাহলে একবার মিউ সমান আমি কি লিখতে পারি? মিউ সমান আমি লিখতে পারি একেবারেই রো ইন্টু পাই আর স্কয়ার এল, এম এর পরিবর্তে লিখলাম, আর এলটা নিচে আবার একটা আছে, তাহলে এল এল কেটে আছে, তাহলে থাকছে কি পাই আর স্কয়ার রো। তাহলে দেখো সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিরকম ভাবে, পাই আর স্কয়ার রো। দেখো তাহলে ভি এ যে সূত্রটা আসছে বর্তমানে টানা তারের যে তরঙ্গের বেগ, সেটা হচ্ছে এরকম। এখন দেখো টানা তারের মধ্যে তরঙ্গের যে বেগটা আছে তার সাথে আর এর রিলেশনটা কি? 1/r², তারপর আবার রুটও আছে। তাহলে আমি একবারে বলতে পারি ভি সমানুপাতিক 1/√r²। আর রুট আর r² তো থাকবে না, থাকবে শুধুমাত্র আর। ভি সমানুপাতিক 1/r, ব্যস্তানুপাতিক অ্যাকচুয়ালি। তো দেখো আমি এই যদি ব্যস্তানুপাতিকের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমাকে বলেছে কি, আমাকে বলেছে যে যদি তোমার ব্যাসার্ধ 3 গুণ করে দাও তাহলে বেগ কি হবে? 3 গুণ কমে যাবে স্বাভাবিকভাবেই, যেহেতু ব্যাসার্ধের সাথে এটা ব্যস্তানুপাতিক। তুমি এভাবে করতে পারো যে v2/v1 সমান আমি বলতে পারি r1/r2, উল্টা, তাই না? তাহলে v2 সমান কত বলতে পারি আমি? এটা ইন্টু হচ্ছে v1, তাহলে r1/r2 কত? r1 যত ছিল r2 তার 3 গুণ, তাহলে আমি বলতে পারি এখানে 1/3। আর v1 সমান হচ্ছে 1500, তাহলে 1500 কে 3 দ্বারা যদি ভাগ করো আলটিমেটলি v2 সমান আসবে 500 মিটার পার সেকেন্ড। এটা তোমাকে হচ্ছে তাড়াতাড়ি মাথায় মাথায় করতে হবে, খুব বেশি সময় পাবা না এগুলো করার জন্য, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারা গেছে। চলে যাবো আমরা পরবর্তী প্রবলেমে। এত শক্তি সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমাকে শক্তির যে সম্পর্কটা কি ছিল, আলোর আলোর এইচ এফ সমান বলা যায় আবার এইচসি বাই ল্যামডা। তাহলে ই এর পরিবর্তে আমি লিখবো 1.75 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের পরিবর্তে লেখা যাবে এটা, জুলে কনভার্ট করলাম। এইচ এর ভ্যালু কত? 6.63 10⁻34। সি হচ্ছে 3 × 10⁸ ল্যামডা। তাহলে আমি যদি ল্যামডা বের করি কত আসে? একবারই বের করতে পারি, তাই না? জাস্ট এটাকে ভাগ করে দিতে হবে। তো দেখি 6.63 10⁻34 ইন্টু 3 × 10⁸ ভাগ 1.75 ইন্টু 1.6 10⁻19। তাহলে কত আসে? উত্তরগুলো সব ন্যানোমিটারে বের করতে বলেছে, তাহলে 10⁻7 এককে এসেছে। তো -9 যদি করতে চাই কি করতে হবে আমাকে? এই পয়েন্টটাকে 2 ঘর ডানে সরাতে হবে। তাহলে 7.10 এসেছিল, সেরকম 710 যদি কল্পনা করি তাহলে 10⁻9 হয়ে যাচ্ছে। আলটিমেটলি 710 ন্যানোমিটার। আমি একবারে দেখিয়েছি 710 ন্যানোমিটার তোমার অপশনই আছে, ঠিক আছে? এটা হবে তোমার আনসার। নেক্সট প্রশ্ন 13 নাম্বার। আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে নিউক্লিয় বল কার্যকর? এটা তো মুখস্থ জিনিস, এটা করানোর কিছু নেই। এটা হচ্ছে এটা হবে, বইয়ে দেয়া আছে ডিরেক্ট। 14 নাম্বার। এত ভরের একটি বল সরলছন্দিত স্পন্দনে গতিশীল, ভর দেয়া আছে এবং বলে দিছে একটা সিম্পল হারমোনিক মোশন। মধ্য অবস্থান থেকে মানে সাম্যাবস্থান থেকে এটা যদি হচ্ছে 0.2 মিটার সরণ ঘটে, তখন তার উপর যে বল কাজ করে সেটা হচ্ছে এটা, মানে সরণ দেয়া বল দেয়া, তাহলে দোলনকাল বের করতে বলেছে। সহজ জিনিস না? দোলনকালের সূত্র কি? টি সমান 2π√m/k, সব দেয়া আছে এখানে। 2π√m কত? m হচ্ছে তোমার 300 গ্রাম, মানে 0.3। কে ডিরেক্ট দেয়া নেই, বাট এফ দেয়া আছে এবং এক্স দেয়া আছে। তাহলে আমি জানি এফ সমান কে এক্স। তাহলে এফ কে সমান কত? এফ বাই এক্স। এফ হচ্ছে 0.24, এটা হচ্ছে 0.2। 24কে 20 দ্বারা ভাগ, 24/20 কত আসে? 1.2। এই হচ্ছে 1.2 নিউটন পার মিটার। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দিই 1.2 কত আসবে? হিসাব করে দিই। 2π√3/12 পাই আসতেছে আলটিমেটলি 3.14। 3.14 সেকেন্ড, এই হচ্ছে আনসার। তো 3.14 সেকেন্ড যেখানে আছে সেটাই তোমার আনসার হবে। এটা 14 নম্বর শেষ। 15 নম্বর।
দেখো এই যে প্রবলেমটাতে এখানে কি বলা আছে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান, এত বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে এবং বলটি এত বেগে ফিরে গেল। ফিরে গেল মানে ব্যাপারটা এরকম দেখো যে একটা বল প্রথমত এদিক বরাবর আসছিল এবং তার বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তাই না? 15 মিটার পার সেকেন্ড। এবং যখন আমি আঘাত করলাম, আঘাত করার পরে সে বিপরীত দিকে ফিরে চলে গেল। ফিরে গেল মানে এটি বোঝাচ্ছে যে ফিরে গেল এবং তার বেগটা কত, তার বেগটা দেওয়া আছে তোমার 25 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি এরকম ক্ষেত্রে আমাকে যে কোনো একটা বেগকে পজিটিভ ধরে নিতে হয়, অপর একটা বেগ আছে যেটাকে নেগেটিভ ধরে নিতে হয়, তাই না, চিহ্ন দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাকে বলেছে ব্যাট বল সংঘর্ষের যে স্থায়িত্বকাল, এই যে টাইমটা, এই টাইমটার ভ্যালু যদি হচ্ছে 10 মিলি সেকেন্ড হয়, তাহলে গড় যে বলটা, এই বলের পরিমাণ আমাকে এনে করতে বলেছে। তো বেগ থেকে বল কিভাবে বের করবো, আমরা যত সূত্র জানি এফ সমান এম এ, আর এ সমান আমরা জানি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আলটিমেটলি, তাহলে বল বের হয়ে আসবে। এম এর পরিবর্তে কি বসাবো, 160 গ্রাম মানে 0.16, টি টাইম কত 10 মিলি সেকেন্ড, তাহলে 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 মানে 3, আর ভি মাইনাস ইউ, ভি হচ্ছে 25 যদি ধরো, আর এটা হচ্ছে -15, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এই জায়গায় অনেকের ভুল হবে, ঠিক আছে? তো এখানে মাইনাস, অনেকে মাইনাসটাই লিখবে, বাট মাইনাসটা লেখা যাবে না, কারণ কি দুইটা আলাদা ডিরেকশনে আছে, এই কারণে। হিসাব করে ফেলি, উপরে আসবে হচ্ছে 0.16 ইন্টু হচ্ছে 25 আর 15 কত 40, আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, তো 640 এটা হচ্ছে উত্তর, 640 নিউটন। তো 640 নিউটন আনসার আছে তোমার, এটাই হবে তোমার এ নাম্বারটা, ঠিক আছে, 640 নিউটন। চলে আসবো পরবর্তী প্রবলেমে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ভূমি অবস্থায় যদি এত শক্তি হয়, তাহলে প্রথম প্রথম উত্তেজিত স্তরে, প্রথম উত্তেজিত স্তরে শক্তি কত? আচ্ছা, এটা দেখে অনেকে মনে করতে পারো যে, আচ্ছা সূত্রটা কি বলি, শক্তির সূত্রটা এরকম, তাই না? শর্টকাট যে সূত্র ছিল -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। কত নম্বর শক্তি স্তরে, an হচ্ছে কত নম্বর শক্তি স্তর, 13.6 মানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তরের যে শক্তিটা, সেটা ডিভাইড বাই n স্কয়ার করলে আমি যে কোনো শক্তি স্তরের শক্তিটা বের করতে পারি। প্রথম উত্তেজিত স্তর কোনটা বলো তো? একটা হাইড্রোজেন পরমাণু আলটিমেটলি থাকে কোথায়? আলটিমেটলি 1 নম্বর স্তরে থাকে। আমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলি, তাহলে তার অ্যাকচুয়াল অবস্থান কিন্তু 1 নম্বর স্তরে। আর বাট এই যদি উত্তেজিত হয়ে যায়, সে প্রথম উত্তেজিত স্তর মানে হচ্ছে তার ঠিক উপরেরটা, এটা হচ্ছে প্রথম এক্সাইটেড স্তর, তাই না? তার মানে n সমান 2, এইটাতে তোমাকে বের করতে বলেছে তার শক্তিটা কত, প্রথম স্তরে না, কিন্তু প্রথম উত্তেজিত স্তর মানে যেখানে সে থাকে তার ঠিক উপরেরটা। হাইড্রোজেন তো একটা ইলেকট্রন থাকে 1 নম্বর স্তরে, তাই তার ঠিক উপরেরটা মানে 2 নম্বর স্তরের ক্ষেত্রে তোমাকে বের করতে হবে। তো এটা তোমরা জানি কত আসে, 3.4 আসবে, তাই না, মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে আনসার দেয়া আছে এখানে, ইলেকট্রন ভোল্টে তোমাকে বের করতে বলেছে, তাহলে এটা -3.4, প্লাস হবে না কিন্তু, মাইনাস তোমাকে নিতে হবে। চলে আসবো 17 নম্বরে। 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দৈর্ঘ্য সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো যদি হয়, তাহলে বস্তুটি এত সেকেন্ডে এতটি পূর্ণ আবর্তন করে, সুতার টান নির্ণয় করো। আমরা জানি কেন্দ্রমুখী বলের যে সূত্রটা, F সমান m ওমেগা স্কয়ার r, আবার ওমেগা সমান হচ্ছে 2π/t, আবার t মানে হচ্ছে স্মল t বাই n, তার উল্টে গেলে হয়ে যাবে 2πn/t, এরপর হলো স্কয়ার ইন্টু হচ্ছে r। তার তো মান বসাতেই পারি আমরা। m এর ভ্যালু কত, 20 গ্রাম মানে 0.02, তাই না? 2πn কতবার ঘুরছে, 30, কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, ওমেগা স্কয়ার প্লাস ইন্টু হচ্ছে আর, আর মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা সুতার কত, 5। হিসাব করো কত আসে, ক্যালকুলেটর হিসাব করে ফেলি, তাহলে 0.02 ইন্টু উপরে, আচ্ছা একটা কাজ করি, 2 পাই, সরি 0.02 ইন্টু ভাগ চিহ্ন এটা 2 পাই 30 ডিভাইডেড বাই 6, এরপর স্কয়ার ইন্টু 5,
আসবে 98.7 98.7 নিউটন। 98.7 নিউটন অপশনই আছে, এটা আনসার। 18 নম্বর প্রশ্ন, এত পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো, গুলিটি এত সেন্টিমিটার ভেদ করার পর 2/3 হয়ে গেছে। এটা তো সহজ জিনিস, তোমরা অনেকবার করে এসেছো যে আমি যদি লক্ষ্য ভেদ করতে চাই, তাই না, এখানে আদিবেগ যদি ইউ কল্পনা করি তাহলে কত দূর গেছে, আলটিমেটলি 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ হয়ে গেছে 2/3, মানে 2/3 হ্রাস পেয়েছে, তার মানে আলটিমেটলি তার বেগটা কত, 1/3 u/3। আমাকে বের করতে বলছে আর কত দূর যেতে পারবে এই এক্স সমান হোয়াট। শর্টকাট সূত্র আছে একটা, সেটা দিয়ে করতে পারো ডিরেক্ট, অথবা নর্মাল নিয়মে করতে পারো। ত্বরণের সূত্র কি, ত্বরণের সূত্র আমরা জানি হচ্ছে, যদি মন্দন হয় আর কি, এটা তো আলটিমেটলি মন্দন, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই 2s। এটা এখানে ইউ কত, ইউ তো ইউ স্কয়ার, ভি এর পরিবর্তে লিখবা হচ্ছে তুমি u/3, তার মানে ইউ স্কয়ার বাই 9 হয়ে যাবে। 2s, এস কত, 4 সেন্টিমিটার বলা আছে, তাই না, তাহলে আমি সেন্টিমিটার এককে লিখি, কোনো সমস্যা নেই। সেন্টিমিটার আকারে লিখলে কত আসবে, এখানে আসবে তোমার 8u স্কয়ার ডিভাইডেড বাই 9, তাহলে 8/9, 8u স্কয়ার বাই 9 ইন্টু 4 2 8, মানে ইউ স্কয়ার বাই 9, সহজ কথা, ইউ স্কয়ার বাই 9 আসছে। তরণ একই সূত্র আরেকবার অ্যাপ্লাই করতে হবে তোমাকে, এবার দূরত্ব বের করবে তুমি, দূরত্ব, তাহলে এস সমান আমি লিখবো ওই সেম সূত্র, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই, এবার 2a হবে আর কি নিচে। এখন কি আলটিমেটলি তো থেমে যাবে কোনো এক সময়, তার মানে এখানে এই জায়গায় তার বেগটা কত, শেষ বেগ হচ্ছে 0, আর আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে শেষ বেগটা সেটাই হচ্ছে আদি বেগ, অর্থাৎ u/3। তাহলে এটা সময় আমি ইউ এর পরিবর্তে লিখবো অ্যাকচুয়ালি ইউ স্কয়ার বাই 9, এটা তো 0, এখানে হবে তোমার 2s, তার মানে হচ্ছে ইউ স্কয়ার বাই 9, তাই না, এরকম। তো আলটিমেটলি যদি আমি কেটে দিই তাহলে হাফ আসে, হাফ মানে 0.5, তাহলে 0.5 মিটার, সরি মিটার না, আমি তো সেন্টিমিটার ধরেছি, তাহলে 0.5 সেন্টিমিটার হবে তোমার আনসার। সেন্টিমিটার ধরলাম কারণ আনসারটা তোমার সেন্টিমিটারে চেয়েছে, তাই এই কারণে আমি চেঞ্জ করলাম না, এতে ক্যালকুলেট করতে আর কি সুবিধা হয়। অথবা শর্টকাট সূত্র আছে, তোমরা যদি মনে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো, না মনে থাকলে একটু সময় লাগবে, বাট এভাবে করা পসিবল, ঠিক আছে। চলে আসবে পরবর্তী প্রশ্ন 19 নম্বর, এত বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কণার ত্বরণের মান কত। ওকে, তার মানে ই দেয়া আছে তোমার কাছে, ই দেয়া আছে ভেক্টর আকারে 3i প্লাস 4j, ই দেয়া এবং আলফা কণার ত্বরণের মান বের করতে বলেছে। ত্বরণ কখন হবে, যখন এখানে বল থাকবে। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে তার বলের সূত্রটা কি, একটু আগে আমরা শিখলাম একটা সূত্রে, এফ সমান কিউ ই, ঠিক আছে। আবার এফ সমান আমরা কি জানি, এম এও তো জানি, আমাকে যেহেতু ত্বরণ বের করতে বলেছে, তাহলে ত্বরণ সময় আমি কি বলতে পারি, ত্বরণ সময় আমি বলতে পারবো হচ্ছে কিউ ই ডিভাইডেড বাই এম, এটা এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কিউ এর ভ্যালুটা, ই এর ভ্যালুটা কত, ইট আমি আলটিমেটলি যেহেতু ভেক্টর রাশি, তাহলে তুমি জাস্ট স্কয়ার করে যোগ করলেই হয়ে যাবে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার আলটিমেটলি 5 আসবে। বসিয়ে দাও কিউ কত, আলফা কণা, প্রথমত বুঝতে হবে আলফা কণাটা কি। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, যেখানে ডাবল চার্জ আছে, ভর হচ্ছে 4 এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে এর আধান কত, আধান যেহেতু ডাবল প্লাস, তার মানে দুইটা প্রোটনের আধানের সমান। প্রোটনের আধান কত, ইলেকট্রন আধানের মতোই, তাই না, তাহলে 2 × 1.6 × 10⁻⁹, এটা হচ্ছে তোমার আধান। আর ই এর ভ্যালু তো বের করলাম 5, আর ভর কত, ভর হচ্ছে তোমার 4, 4 মানে এখানে দুইটা নিউট্রন দুইটা প্রোটন আছে, বাট নিউট্রন এবং প্রোটনের ভর অলমোস্ট সেমই হয়, 1.67 ইন্টু 6 and 5 থাকে, অনেক সময় 6 7 2 থাকে, ম্যাটার করে না, এত অ্যাকুরেট দরকার নেই। 1.67 ইন্টু 10⁻⁻, কত কেজিতে হিসাব করলে -27, তাই না। বসিয়ে দাও, সব কিছু চলে আসবে। 2 × 1.6 × 10⁻⁻19 ইন্টু 5 ডিভাইডেড বাই 1.67 ইন্টু 10⁻⁻27 সমান হিসাব করলে ইঞ্জিনিয়ারিং মেথডে 9.6 × 10⁸ এমন আসছে। অপশনে একটাও দেখতে পাচ্ছি না, তার মানে আচ্ছা একটু ভুল করেছি তো, এটা তো ইন্টু 4 হবে, তাই না, সরি আমি কি নিয়েছি, আমি আলটিমেটলি নিয়েছি একটার ভর, এটা তো একটা নিউট্রনের ভর বা একটা
প্রোটনের ভর, আমার তো ওখানে 4 গুণ আছে, 4টা নিউটন বা 2টা নিউটন 2টা প্রোটন, তাহলে 4 দ্বারা গুণ করা লাগবে। তাহলে আসলে এখানে একটা 4 হবে এক্সট্রা, এখানে একটা এক্সট্রা 4 হবে ইন্টু 4, এটা আসছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আনসার 19 নম্বর। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা 20 নম্বরে। লাস্ট কোয়েশ্চেন আমাদের, বেগ এবং সময় লেখচিত্র অনুযায়ী 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তো এখানে 12 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে। আমরা জানি কি, যদি হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ দেয়া থাকে তাহলে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ এই যে কার্ভের যে এরিয়াটা সেটাই অ্যাকচুয়ালি সরণ নির্দেশ করে। তো বের করলেই হয়ে যাচ্ছে। কীভাবে বের করবো? আমরা নর্মাল অবস্থায় তুমি যদি এতটুকু কল্পনা করো, এতটুকু, এটা তো ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়াম অংশের এরিয়ার ভ্যালু কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহু ধরে যোগফল, তার মানে এখানে 2, এটা হচ্ছে 8, 2 প্লাস 8 ইন্টু হচ্ছে বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে 0 থেকে 6 পর্যন্ত, মানে 6, এটা কত আসে দেখি, এটা আসে তোমার কত, 3 30 মিটার, 30 মিটার। একই রকম ভাবে পরের পার্টটুকু কিভাবে করবো? সেম ভাবে এতটুকু হচ্ছে আমরা যে এরিয়া বের করতে চাই, এটা তো হচ্ছে তোমার কি নর্মাল আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই দৈর্ঘ্য কত, 6 থেকে 12 মানে 6, আর প্রস্থ মানে হচ্ছে এতটুকু মানে 8, তার মানে 48, তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 48 যোগ 30, 78, 78 কোথায় আছে? এ নাম্বার, এটাই হচ্ছে তোমার আনসার। এই হচ্ছে টোটাল আমাদের কোয়েশ্চেন 20টা, এরপর আর কিছু নাই। এই 20টা প্রশ্ন আমরা সলভ করে দেখলাম। তো আমি ডিটেলসে করিয়েছি ইচ্ছা করি, তোমাদের যদি মনে হয় একটু বেশি লেংদি হয়ে গেছে আমাকে জানাতে পারো, আমি দরকার হলে শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাবো, এত বেশি লিখে লিখে করাবো না। আমি লিখে লিখে করিয়েছি যাতে করে তোমরা ইন ডিটেলস বুঝতে পারো। সলিউশন তো অনেক জায়গাতেই আছে, ঠিক আছে, দেখে নেওয়াই যায়, বা ডিটেলস করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো জিনিসগুলো, যে অ্যাকচুয়ালি কীভাবে এই জিনিসগুলোকে আমি সলভ করলাম। ঠিক আছে, তো তোমার যদি মনে হয় যে ফার্স্ট কীভাবে ক্যালকুলেট করা যায় সেভাবে তোমরা চাও, তাহলে আমি শুধুমাত্র কোনো কিছু না লিখে ক্যালকুলেটরও কিন্তু সলভ দেখাতে পারি। ঠিক আছে, তো সেভাবেও করা যাবে। তো তোমরা কমেন্টে জানিও যে কীভাবে তোমরা পছন্দ করছো। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে তোমার টোটাল 20টা প্রশ্ন এসেছিল, এই 20টা প্রশ্ন আমরা সলভ করে দেখলাম। পরবর্তী দিনে হচ্ছে আমরা আরও কোনো ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করব অন্য কোনো বছরের। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কমেন্ট করলেও হবে, বা পোস্ট দিলেও হয়ে যাবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।